31শে ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি নিয়ে নাগরিকদের মনে যেমন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, একইভাবে দেশের রাজনীতিকদের মনে তৈরি হয়েছে এক ধরনের বিরক্তি, এক ধরনের উদ্বেগও বটে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, সেটি কূটনীতিকদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে, তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উদ্বিগ্ন কূটনীতিকরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন, তারা জানার বোঝার চেষ্টা করেছেন ঢাকায় আসলে কি হতে যাচ্ছে। তারা যে কেবল নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন সে জায়গায় তারা সীমিত থাকেননি, তারা সরকারের উচ্চ পর্যায়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন এবং এই সরকারের রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ আরও দু একটি স্টেক হোল্ডার আছে, সেই সব স্টেক হোল্ডারের সঙ্গেও তারা যোগাযোগ করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। অর্থাৎ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে যে অস্থিরতা, এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতা বিদেশি কূটনীতিকদেরও স্পর্শ করেছে এবং তারাও সন্দিহান এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে আসলে ঢাকায় কি হচ্ছে সেটি জানার জন্য। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে একটু কথা বলবো। শুরুতেই আমরা আবার একটু যদি পেছনের দিকে তাকাই, আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে শনিবার রাতে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলা চলে যে পুরো দেশে এক ধরনের একটা সেন্সেশন তৈরি করে ফেলেন। সকল মহলেরই মনোযোগ সেদিকে নিবিষ্ট হয় এবং সবাই জানার চেষ্টা করে নানাভাবে আসলে কি হচ্ছে, কি হবে। তখন পর্যন্ত অবশ্য ছাত্ররা সেইভাবে যে তারা আসলে কি করতে যাবে পরিষ্কার করে তারা নিজেরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, কিন্তু কোনো কোনো ফেসবুক পোস্ট থেকে এরকম একটি ধারণা মানুষের মনে তৈরি হয় যে তারা বর্তমান সরকার বাতিল এবং একটি বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেওয়ার মতো সেরকম একটি প্রস্তুতি নিতে যাচ্ছেন। যাই হোক, এর পরপরই ঢাকার রাজনীতিকরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করেন এবং তারা নিজেদের স্পষ্টতই তারা তাদের বিরক্তি প্রকাশ করেন যে তারা যেটি করছে সেটি আসলে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা এবং একটা অস্থিরতা তৈরির চেষ্টা। ইন্টারেস্টিংলি, রোববারে মানে বেসিক্যালি শনিবার রাত, রোববার থেকেই ঢাকার কূটনীতিকরা তৎপর হয়ে ওঠেন। আমাকে একাধিক সূত্র জানিয়েছে যে তারা সরকারের ঢাকার সূত্রগুলো প্লাস ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে পাওয়া কূটনৈতিক সূত্র থেকে যে জিনিসটি আমার জানার সুযোগ হয়েছে, যে সেটি হচ্ছে অন্তত দুটি দূতাবাসের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে তারা জানার চেষ্টা করেছেন যে আসলে কি হতে যাচ্ছে। অন্তত একজন কূটনীতিক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন তথ্য পাওয়া গেছে, যদিও এটি কোনো অফিসিয়াল সোর্স থেকে এটি নিশ্চিত করা যায়নি যে আদৌ সেনাপ্রধানের সঙ্গে কোনো কূটনীতিক বৈঠক করেছেন কিনা। তবে কূটনীতিকদের পক্ষ থেকে তাদের বার্তা, তাদের উদ্বেগের বিষয়টি তার সঙ্গে শেয়ার করা হয়েছে, সেটি বেশ কয়েকটি সূত্র আমাকে জানিয়েছে। কূটনীতিকদের মধ্যে মূলত বেশ কয়েকটি কারণে সংশয় এবং উদ্বেগ তৈরি হয়। প্রথমত, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচিটি যেদিন ঘোষণা দিয়েছেন, তারা শহীদ মিনারে বিকালবেলা তাদের প্রোগ্রামটি করবেন বলে তারা জানিয়েছেন। সেদিনই আবার সকালেই ঢাকায় ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মসূচি সেখানে রয়েছে। ফলে 2 দিয়ে 4 অনেকে এটি মেলানোর চেষ্টা করেছেন যে এই কর্মসূচিটির সঙ্গে জামাতে ইসলামীর একটা যোগসাজশ থাকতে পারে কিংবা জামাতে ইসলামের একটা সমর্থন থাকতে পারে। ফলে ছাত্র শিবিরের কর্মসূচির হিসাবে সেখানে সারা দেশ থেকে ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে সেখানে জমায়েত করা হবে এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের মতো করে সমর্থকদের সারা দেশ থেকে আনবে। ফলে একটা বড় ধরনের তারা সেখানে সমাবেশ করবে এবং সেখানে জামাতে ইসলামের নেতাকর্মীরাও যোগ দিবে কিনা সেই বিষয়টি অবশ্য পরিষ্কার হয়নি। কিন্তু রোববার পর্যন্ত মোটামুটি বিএনপি এবং বেশ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই তৎপরতার সঙ্গে যে তারা নাই সেটি তারা পরিষ্কার করেছেন এবং সর্বশেষ রোববার বিকেলবেলা সরকারি তরফেও বলা হয়েছে যে এটি একটি নিতান্তই প্রাইভেট ইনিশিয়েটিভ, সরকারের এর ক্ষেত্রে কোনো এই কর্মসূচির প্রতি তাদের কোনো সমর্থন নেই বা এটি কোনো সরকারি কর্মসূচি নয়। অবশ্য সরকারি কর্মসূচি নয় এই ঘোষণাটি দেবার আগে আরও অনেক ঘাটের জল গড়িয়েছে।
দর্শক, যে কথাটি বলছিলাম যে তার আগেই কূটনীতিকরা সরকারের উচ্চ পর্যায়ে এবং তাদের এই সরকারের যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, সেখানে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাদের বেশ কয়েকটি প্রশ্ন ছিল। তাদের প্রশ্ন ছিল যে সরকারের কাছে তারা জানতে চেয়েছে যে বিষয়গুলো, যে মানে এই যে কর্মসূচিটি ছাত্ররা করছে, এই কর্মসূচির জের ধরে সরকার সংবিধান স্থগিত কিংবা বাতিল করে দেবে কিনা, রাষ্ট্রপতিকে অপসারণের কোনো মুভমেন্ট বা কোনো চিন্তাভাবনা এখন আছে কিনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই বিষয়টি আবার আলোচনার টেবিলে আসছে কিনা, বা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিজেদেরকে বিপ্লবী সরকার হিসাবে ঘোষণা করতে চাচ্ছে কিনা। এই বিষয়গুলো নিয়ে মূলত কূটনীতিকদের মধ্যে এক ধরনের একটা কৌতূহল ছিল বলবো, এবং একই সঙ্গে বলবো যে তাদের উৎকণ্ঠা ছিল। এর বাইরে তাদের নিজেদের আলোচনায় আরও একটি ইস্যু আলোচিত হয়েছে। সেটি তাদের মনে আরও একটি সংশয় ছিল যে মানে বিপ্লবী সরকার গঠনের মধ্য দিয়ে, ছাত্রদের এই কর্মসূচি থেকে বিপ্লবী সরকার গঠনের মধ্য দিয়ে কিংবা সংবিধান স্থগিত করার মধ্য দিয়ে একেবারে ডান চরমপন্থী ইসলামিস্টদের হাতে ক্ষমতা নিরঙ্কুশভাবে চলে যাচ্ছে কিনা। কারণ তারা মিলানোর চেষ্টা করেছে যে একই সঙ্গে ছাত্রদের প্রোগ্রাম এবং সেদিন ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম এবং ছাত্রদের পেছনে যারা তাদেরকে চালিত করে, যে কয়েকজনের নাম ঢাকায় আলোচনায় উচ্চারিত হয় রাজনৈতিক মহলে, তাদের কেউ ইসলামী মানে আন্দোলনের কিংবা ইসলামিস্টদের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক আছে, এরকম একটি আলোচনা কূটনীতিকদের মধ্যেও আছে। ফলে সেটি নিয়েও তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়, এবং এইসব কারণেই তারা সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং সরকারের কাছ থেকে আসলে জানতে চায় যে পুরো বিষয়টি কি হচ্ছে। কূটনীতিকদের এইসব তৎপরতা, উদ্বেগ, উৎকণ্ঠার সূত্র ধরে আসলে বিকেলে যখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি প্রেস ব্রিফিং করেন, তার যে নিয়মিত প্রেস ব্রিফিং, সেই ব্রিফিংয়ে তিনি পরিষ্কার করে দেন যে আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই, যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। সো তারা নিজেদেরকে এখানে অ্যালুফ করে ফেলেন। যাই হোক, কূটনীতিকরা তাদের সরকারের এই বক্তব্যটিকে নিয়েছেন, কিন্তু তারা কতটা উদ্বেগ মুক্ত হয়েছেন, কতটা উৎকণ্ঠা মুক্ত হয়েছেন সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে তারা গভীরভাবে মনোযোগ দিচ্ছেন। বিভিন্ন সূত্রগুলো কথাও বলছে যে কূটনীতিকদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশের পর এই সমাবেশটিকে ঘিরে সরকারও একটু বেশ খানিকটা তৎপর হয়ে ওঠে, এবং সরকারি তৎপরতায় আসলে শুরুর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে যে ধরনের একটা মারদাঙ্গা মানে বিপ্লব যে মনোভাবটি ছিল, সেটি ক্রমান্বয়ে সেটি আসলে অনেকটা মিয়ে যায়, অনেকটা ঠান্ডা হয়ে আসে। আমার সূত্রগুলো বলছে যে বিভিন্ন মহল থেকে সরকারের উপর চাপ আছে, এবং সরকার থেকেও বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যাতে এই সমাবেশটি আসলে শেষ পর্যন্ত কোনো না কোনো কারণ দেখে স্থগিত করা যায় বা সেটিকে বন্ধ করে দেওয়া যায়। তবে সরকার সরাসরি নিষিদ্ধ ঘোষণা করতে যাবে না বা তাদেরকে থামিয়ে দেবে না, কিন্তু কোনোভাবে তারা যদি কর্মসূচিটিকে যাতে না করে সেরকম একটি বার্তা সরকারের গুরুত্বপূর্ণ একটি স্টেক হোল্ডার থেকেও তাদেরকে দেওয়া হয়েছে। সরকারও বিষয়টির সঙ্গে সম্মতি প্রকাশ করেছে, এবং সরকারের এই যে প্রতিক্রিয়া বা একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি তাদের মধ্যেও, ছাত্রদের মধ্যেও আলোচিত হয়েছে বলে অনেকেই বলছেন। এবং যারা আমাকে এই কথাগুলো বলছেন তারা আমাকে রোববার দুপুরে হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্যরা যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের ভাষ্য এবং রাতে বিভিন্ন মিডিয়ার সঙ্গে ছাত্রনেতারা যেসব কথাবার্তা বলেছেন, এই দুটি কথাবার্তার মধ্যে যে একটা পার্থক্য তৈরি হয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শক, দুপুরবেলা হাসনাত আবদুল্লাহ যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে অত্যন্ত অ্যাগ্রেসিভলি তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা চাই ৭২-এর সংবিধান, মুজিববাদী চেতনা ও আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে মানুষের দাঁড়ানোকে স্বীকৃতি দেওয়া হোক। এবং সেখানে তারা বলছেন যে তারা এই মুজিববাদী সংবিধানকে তারা কবর দিয়ে ফেলতে চান, ছুঁড়ে ফেলতে চান। যেটি নিয়ে বিএনপির মির্জা আব্বাস মুক্তিযোদ্ধা, তিনি একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আপনারা যেভাবে কথা বলেন, এই কথাগুলোর মধ্যেই একটা ফেসিবাদের কণ্ঠস্বরের মতো মনে হয়। আর মানে যেই সংবিধান, তাহলে আমরা কি 1971 সালে মুক্তিযুদ্ধ করে কি আমরা কি অন্যায় করেছিলাম কিনা? যাই হোক, সন্ধ্যার দিকে, রাতের দিকে এসে যখন ছাত্রনেতারা কথা বলেছেন, তখন কিন্তু তারা আবার এই জায়গাটা থেকে একটু সরে গেছেন। তারা বলছেন যে না, আমরা একটা প্রস্তাবনা উত্থাপন করব, সেই প্রস্তাবনা সরকারের দায়িত্ব হবে সেই প্রস্তাবনা গ্রহণ করা।
মানে অনেকটা তখন ফর্মাল তারা জায়গায় চলে এসেছেন, অতটা আর বিপ্লবী জায়গায় থাকেন নাই। ছাত্রদের দিক থেকে এখন এরকম ভাবা হচ্ছে যে একটি বড় ধরনের একটি, যেহেতু এটি তাদের প্রেস্টিজ ইস্যু, তারা ঘোষণাও করে ফেলেছে এবং একটা কূটনীতিকদের তৎপরতা কিংবা স্টেক হোল্ডারদের তৎপরতার কারণে ঠিক সমাবেশটাকেও এখন বন্ধ করে দিলে তাদের অস্তিত্ব নিয়ে, তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। সেই কারণে তারা এখন এটিকে স্রেফ একটি সভা সমাবেশের মতো সাধারণ কর্মসূচির মতো করেই এটিকে শেষ করবে বা করতে চায়, এরকম একটি ধারণা সরকারকে এবং ওই স্টেক হোল্ডারটিকে তারা দিয়েছে বলে আমার সূত্রগুলো জানাচ্ছে। যাই হোক, আমরা 31শে ডিসেম্বর আমরা দেখব যে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে। তবে খুব বিপ্লবী কোনো কিছু যে সেখানে হচ্ছে না, তাদের বক্তব্যের কাটাছেঁড়া হচ্ছে, বক্তব্য আরও কত পলিশ করা যায়, কত স্বাভাবিক করা যায়, কত সাধারণ করা যায়, সেই দিকে এখন ছাত্র নেতারা মনোযোগ দিচ্ছেন। তবে দুপুরবেলা হাসনাত আবদুল্লাহ যেই সাংবাদিক সম্মেলনে যে বক্তব্যটি তিনি উপস্থাপন করেছেন, সেটি নিয়ে খোদ রাজনৈতিক মহলে তো বটে, সাধারণ মানুষের মধ্যেও একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজনীতিকরাও প্রশ্ন করতে শুরু করেছেন, সাধারণ মানুষও প্রশ্ন করতে শুরু করেছেন যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমরা চাই ৭২-এর সংবিধান, মুজিববাদী চেতনা ও আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে মানুষের দাঁড়ানোকে স্বীকৃতি দেওয়া হোক। তারা স্পষ্ট করে বলছেন এবং আমরাও বলি যে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যটুকু একেবারে সর্ববই একটি মিথ্যা বক্তব্য। কারণ জুলাই আগস্টে মানুষ মুজিববাদী চেতনা ও আওয়ামী লীগের মানে ৭২-এর সংবিধানের বিরুদ্ধে তারা দাঁড়ায়নি। কারণ সেই সময় ৭২-এর সংবিধান, এমনকি সরকারের পতন চান তারা, সেই বক্তব্যটির সামনে ছিল না। এমনকি ছাত্রদের যে ৯ দফা দাবিনামা দেওয়া হয়েছিল, সেই দাবিতেও মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলা হয়েছিল, কিন্তু তার তার পদত্যাগ দাবি করা হয় না। পদত্যাগের দাবিটি এসছে আরও অনেক পরে, বেশ ছাত্র নিহত হওয়া আন্দোলনে, এবং সেই কর্মসূচিগুলো আন্দোলন মিসহ্যান্ডেল করার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই সব কারণে পরবর্তীতে আরও অনেক মানুষ রাস্তায় নেমে যাওয়ার পরে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ছাত্রদের আন্দোলন, দাবি দেওয়ার কখনো তারা ৭২-এর সংবিধান তারা মানবে না, বাতিল করে দেবে, কিংবা তারা কোনো একেবারে পুরো রাজনৈতিক কালচারের পরিবর্তন আনবে, সেই সব কথা তারা কখনো বলেনি। বরং তারা সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের নানা বক্তব্য, উদ্ধৃতি, মুক্তিযুদ্ধের গান, সেগুলো বাজিয়ে তারা মানুষকে তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আসলে স্বরূপে এসে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে, ১৯৭১ সালের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছে, যেটি অনেক মানুষই এখন আর পছন্দ করছেন না। এবং যেই কারণেই এখন আর আগের মতো ঠিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি বা এই ছাত্রদের, জুলাই আগস্টের ছাত্রনেতারা, ঠিক তাদের আবেদন এখন আর সাধারণ মানুষের কাছে ঠিক সেইভাবে অতটা মূল্যায়িত হয় না, গৃহীত হয় না, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন আর তাদের বক্তব্যকে সেইভাবে গ্রহণ করছে না। যাই হোক, আমরা চাইব যে তারা মঙ্গলবার অনেকটা একটা সভা সমাবেশের মতো একটা অনেকটা যে বলে না যে ইজ্জত রক্ষার একটা সমাবেশের মতো করেই তারা তাদের এই কর্মসূচিটিকে শেষ করবেন। তারা আবার কোনো হঠকারী কোনো ঘোষণার দিকে, হঠকারী কোনো সিদ্ধান্তের দিকে যাবেন না। সেটি হচ্ছে অন্য সারা দেশের নাগরিকদের সঙ্গে আমাদেরও প্রত্যাশা। তবে এটি হচ্ছে যে তাদের এই যে কর্মসূচিটি তারা ঘোষণা করেছেন, এবং এই কর্মসূচিটিকে নিয়ে রাজনৈতিক এবং কূটনীতিকদের মধ্যে যে প্রতিক্রিয়াটি হয়েছে, সেই প্রতিক্রিয়াটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। একই সঙ্গে যে আমাদের এই মুহূর্তে ক্ষমতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারাও যে খুবই বিরক্ত হচ্ছে এই বিষয়টিকে নিয়ে, এবং সেটি তারা সরকারকে জানিয়েছেন এবং তাদেরকেও জানিয়েছেন, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।